সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন সৈয়দ শামসুল হক। কবির ৮০তম জন্মদিন, আপনাকে অভিনন্দন। এই ৮০তে এসে আপনার কাছে মনে হয় যে জীবন ছোট? ছোট নয়, ৪-২০ বছর তো বেঁচে রইলাম, এবং আমি তো সম্মুখে দেখি মহাত্মা লালন তিনি ১১৮ বছর ১১৮ বছর বেঁচেছেন, তো আমি নই কেন? আর তাছাড়া এখনো আপনার জীবনযাত্রা মাইল ফলক মানে ওরকম দূরবর্তী জায়গায় রেখেছে? হ্যাঁ রেখেছি, মানে তো আমাদের নিজেদের ভেতরেই রয়েছে এরকম একটা সময় সীমা, আয়ু সীমা। আর তাছাড়া এখনো তো আমি সেই প্রথম দিনের মতো নিজেকে বোধ করি, যখন প্রথম লিখতে শুরু করেছিলাম সেই রকমই নিজেকে প্রতিদিনই নতুন মনে হয় না? নতুন নয়, প্রথম মনে হয়। প্রথম মনে হয়, প্রথম মনে হয়। লেখার টেবিলে যখন বসি তখন মনে হয় না যে এর আগে আমি লিখেছি কিছু বা অনেক কিছু লিখেছি। মনে হয় এটাই প্রথম, আবার শুরু করছি। গল্প, কবিতা যাই লিখি না কেন, ক্রিজের নতুন ব্যাটসম্যানের মতো। সেই হ্যাঁ, খেলার উপমাটা ভালোই, কিন্তু আমি আবার খেলার মানুষ না, খেলা দেখিও না, খেলা সম্পর্কে আমার ওই একটি বিষয়ে আমার। কিন্তু জীবন তো এক ধরনের খেলাই। হ্যাঁ, খেলা তো বটেই, আবার এই যে নাটক যে লিখি, নাটক ইংরেজিতে প্লে বলে। হ্যাঁ কাজেই হ্যাঁ বটেই তো, খেলা তো বটেই। না, ইট ওয়াজ এ গুড গেম। এই যে নাটকে গেম বলা হয়, বা আমরা জীবনকে, আপনিও বললেন যে গুড গেম, সেখানে হার জিত তো আছেই, হেরে যাওয়া। আমি সেটা কোনো পরোয়া করি না। আমার ভেতরে কিছু কথা আছে যেগুলো বলতে ইচ্ছে করে, বললে প্রথমত নিজেরই ভালো লাগে, অনেক লঘু বোধ করি, হালকা বোধ করি, স্বচ্ছন্দ বোধ করি, উৎফুল্ল বোধ করি। তারপরে সে লেখাটা যখন পাঠকের কাছে বা শ্রোতার কাছে পৌঁছয়, তখন আবার একটা আলাদা আনন্দ আছে। বলাটা কি নিজেকে বলা? নিজেকে বলা নয়, তবে কাজটা প্রথমত নিজেকেই তৃপ্তি দিতে হবে, আমি এটা মনে করি। সৃজনশীল যারাই যে মাধ্যমে কাজ করছেন, ধরুন একজন চিত্রকর ছবি আঁকছেন, ছবিটা তার কাছে ইট মাস্ট স্যাটিসফাই হিম, ইট মাস্ট বি প্লেজেন্ট ফর হিম। তার একটা আনন্দ হবে যে হ্যাঁ সুন্দর। তারপরে সেখানে কি ১৬ আনা তৃপ্তি আসে, তারপর সেটা না, শেষ করা যায়? তৃপ্তির ব্যাপারে আমি বলি, আমরা যা কিছুই সৃজনশীল মাধ্যমে করি না কেন, একটা কল্পনা তো থাকে। এই কল্পনার অবিকল কি আমরা আনতে পারি? পারি না। অনেকখানি কিন্তু অধরা থেকে যায়, করা যায়নি, পারা যায়নি, হয় নাই। তো তারপরে নতুন যখন আর একটা লেখালেখি, তখন মনে হয় না এবার একটু চেষ্টা করবো, সেবারও দেখা যায় এরকম। আমার একটা সিদ্ধান্ত আছে যে পৃথিবীর কোনো লেখকই তার শ্রেষ্ঠ লেখাটি লিখে যেতে পারেন না, কারণ তার কল্পনায় যে লেখাটি আছে সেইটে আর যে লেখাটি হচ্ছে তার ভিতরে দূরত্ব অনেকখানিই থেকে যায়। শুধু লেখা না, যে কোনো কাজও হয়তো বা। হ্যাঁ সে তো বটেই, সে তো বটেই। আমরা যে স্বর্গের কল্পনা করি, এই ধুলোর পৃথিবীতে স্বর্গ রচনা করতে চাই, কিন্তু স্বর্গ তো আর সম্পূর্ণ ১৬ আনায় হয় না, কিন্তু যতটা হয় অনেকটা হলে ভালো লাগে। এই যে ৮০ বছর, সেই জায়গাতে আমি আপনার লেখাতে দেখেছি, পণ্ডিত জীবনেও দেখলাম যে আপনার মা বলতেন যে এত তারা কিসের। তা আপনার এই যে সব মানে অনেক কিছুর তারা, সেই তারাটা এখনো বোধ করেন? হ্যাঁ 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 হ্যাঁ, সে প্রথম দিনের মতো, আমি তো গোড়াতেই বলেছি। আর আমার বাবা বলতেন এটা যে আমার নাকি সপ্তাহতেই তাড়া। আমি তো ৭.৫ মাসে ভূমিষ্ঠ হই, সেখানে পুরো সময়টাই আমি থাকিনি মাতৃগর্ভে। তারপরে বাবার কাছে শুনেছি যে আমি নাকি ৬ মাস ৭ মাস বয়সেই ওই চামচের গায়ে লেখাকে দেখে আমি ব ব করে পড়তে চেষ্টা করতাম। তো এইরকম আর কি, এগুলো তো বাবা মারা সব তার সন্তান সম্পর্কে সব বাবা মাই বলেন, এটা কোনো কথা নয়। তারাও নয়, আমি নিজেকে ব্যস্ত রাখতে চাই। আলস্য একটি জিনিস যেটাকে আমি মোটেই আমল দিইনি, পছন্দ করিনি। আমার এই জীবনে সবটা সময় আমি ব্যয় করেছি পড়া এবং লেখায়। অপচয় নেই। পড়া এবং লেখা, অপচয় আছে কিনা জানি না, কিন্তু পড়া এবং লেখায় আমি সময় দিয়েছি। আমি যদি দিনে
5 ঘন্টা লিখি, অন্তত 5 ঘন্টা আমি পড়বই। এবং সে পড়াটা শুধু দৈনিক খবরের কাগজ পড়া নয়, সাহিত্য শুধু নিজ ভাষায় নয়, অন্য ভাষায় যা লেখা হয়েছে ইংরেজির মাধ্যমে অনেক অনুবাদ হয়, সেগুলো বিভিন্ন ইউরোপীয়, ল্যাটিন আমেরিকান, জাপানিজ বা এশিয়ান অন্যান্য ভাষায় যা লেখা হয় সেগুলোর ইংরেজি। তো সেটা আমি পড়ি, কারণ আমার পড়াটাও একটা জরুরি কাজ, এবং যে কোনো লেখকের জন্যই এটা জরুরি বলে আমি মনে করি। তাকে অনবরত পড়তে হবে। There is no other way to learn the craft of writing. আপনি তো মানুষকেও পড়েন। হ্যাঁ, এটাকে যদি পাঠ যদি বলা যায়, জি তা তো বটেই। মানুষের মানচিত্র পাঠ করা, জি। এটা তো সত্যি। এবং দেখাটা তো শুধু দেখা নয়, দেখার ওপারেও দেখা আছে, দেখার গভীরেও দেখা আছে। বাংলায় দুটো কথা আছে, যে চোখের দেখা, চোখের দেখা, এর বিপরীতে আরেকটা কথা আছে, দেখার চোখ। দেখার চোখ। হ্যাঁ, একজন লেখককে কিন্তু ওই দেখার চোখটা অর্জন করতে হয়, শুধু চোখের দেখা নয়। কাজেই পাঠ যে এটা, সেই পাঠ অনেক কুশীলবের সঙ্গে আপনার দেখা হয়েছে, অনেকের সঙ্গে কথা হয়েছে, অনেকে দেখেছেন, সবাইকে যে আনতে পেরেছেন আপনার কবিতায়, উপন্যাসে, নাটকে তাও না, অনেকে হয়তো এখনো উঠে আনা যায়নি, তাও না, তাও হতে পারে। এমন অনেক মুখকে তো এখনো কবিতায়, উপন্যাসে, নাটকে আঁকতে পারেননি। সেটা ধরলা পারে মানুষ হতে পারে, ঢাকার মানুষ তো বটেই, মানুষ তো বটেই। মানুষ তো আর হাত পা সমেত একটা প্রাণী নয়। না। তার ইতিহাস আছে, তার সংস্কৃতি আছে, তার সংগ্রাম আছে, তার স্বপ্ন আছে, আবার এর বিপরীতে স্বপ্নভঙ্গ আছে, উত্থানের বিপরীতে পতন আছে, বিপর্যয় আছে, আবার উত্তরণ রয়েছে। এই সবটা মিলিয়ে পড়া। আর মানুষকে আমরা যদি একটা কথা বলি, এই যে মানুষ দেখার কথা প্রাথমিক স্তরেই বলি, আমি কখনোই গাড়ির জন্য অপেক্ষা করে বা বিমানের জন্য অপেক্ষা করে বা বাসের জন্য অপেক্ষা করে যদি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, আমি কখনো বোর্ড হই না বা বিরক্ত হই না। তার কারণ হচ্ছে আমার আশেপাশের মানুষকে আমি দেখি, স্টেশনের মানুষ। আমি আমি এক একটা মানুষ এক একটা গল্প, এক একটা মানুষ এক একটা গল্প। একটা মানুষ হয়তো আমি দেখছি যে সবাই যেখানে হয়তো ঘরে টেলিভিশন চলছে, একটা বিশ্রাম জায়গায়, মনে করুন বাস স্টেশনে, সবাই দেখছে হো হো করে হাসছে, একটা মানুষ বিষণ্ণ হয়ে বসে হয়তো কাগজ মোচড়াচ্ছে। কি তার কথা? নিজের করতল দেখছে। হ্যাঁ, কিছু একটা আছে। হ্যাঁ। তো এইটা হচ্ছে একেবারেই প্রাথমিক স্তরে দেখা, কল্পনা করা মানুষটির গল্প। তো এটা তো হচ্ছে প্রাথমিক স্তরের ব্যাপার। তারপরে যেমন আমার অধিকাংশ গল্পের মানুষগুলো আমার সেই এলাকার, যে এলাকায় আমার জন্ম, কুড়িগ্রাম, সেখানকার মানুষদের নিয়েই আমার গল্পগুলো। তাদের ভেতরেই আমি সমগ্র মানব জীবনকে আমি প্রত্যক্ষ করতে পারি। নানা রকম তাদের কৌতুক আছে, গম্ভীরতা আছে, লড়াই আছে, বিজয় আছে, তাদের বা কিছুই নেই, একেবারে শূন্যতার ভেতরে তারা সমস্ত কিছু। এবং মানুষের যে কতগুলো মৌলিক অনুভূতি আছে, সেই মৌলিক অনুভূতিগুলো কিন্তু 5, 10, 20 হাজার বছরেও কিন্তু বদলায়নি, বদলায়নি, সেটা মৌলিক বদলায়নি। যেমন সন্ধ্যার আকাশে প্রথম যে তারাটি ফুটলো, সেই তারাটিকে দেখে আমি যেমন তাকিয়ে একবার দেখি, 20,000 বছর আগে একজন গুহা মানবও কিন্তু ওই রকম ভাবে হঠাৎ সন্ধ্যার দিকে তাকিয়ে অবাক হয়েছে। কিংবা আমি যখন ধরা যাক ময়নামতিতে গেছি, 700-800 বছরের পুরনো সেই বৌদ্ধ বিহার, সেই যেখানে ছাত্ররা পড়াশোনা করতো, তাদের কুলুঙ্গিগুলো দেখি, এবং যখন দেখি আকাশে মস্ত চাঁদ উঠেছে, এই চাঁদ তারাও দেখেছে, 700 বছরে তো চাঁদের চেহারা পরিবর্তন হয়নি, তাদের কল্পনা করবার চেষ্টা করি। এটা হচ্ছে আর এক স্তরের ব্যাপার। আবার রয়েছে কতগুলো মৌলিক বিষয়। ক্ষুধা, এই ক্ষুধা মানুষকে কিভাবে তাড়িয়েছে, মনের ক্ষুধা, শরীরের ক্ষুধা। তারপর জয় পরাজয়, সে ছোট পর্যায়ে হোক বা বৃহৎ ঐতিহাসিক পর্যায়ে হোক, এগুলো মানুষকে কিভাবে স্পর্শ করে গেছে বিভিন্নভাবে। মানুষকে দেখা মানে কি, এই মানুষের মানচিত্র কি হবে ভাই? এই যে কুড়িগ্রামের মানুষের যে মানচিত্র, আর এই যে নগরের মানচিত্র, গুলশানের মানুষের মানচিত্র। গুলশানটা বললে আমি ওখানে থাকি বলে না, এই যে নগর বুঝাতে বললাম। এক সময় গুলশানে থাকাটা মানে অনেকের কাছে মনে হতো আমার একটা অপরাধ, যে মানুষ
চিনব কি করে না, আমি বলছি ওইরকম নগর একটি নগর বিলাসবহুল হিসাবে, জায়গাতে থাকলে। ঢাকা ঢাকা হিসাবে হ্যাঁ সেটাই হ্যাঁ, বলেন। ঢাকাতে। আর এই ঢাকাকে তো গড়ে উঠতে দেখেছি সেই একটি ছোট্ট শহরে। আমি যখন 48 সালের মার্চ মাসে প্রথম ঢাকায় আসি, 1948 সালে, তখনও পাকিস্তানের বয়স 8-9 মাসের বেশি হয়নি। সে সময় মাত্রই 3.3 লাখ মানুষের শহর ছিল। ঢাকা আর ওই নবাবপুরের ওই দিকটাই ছিল শহর। সেইখান থেকে তো আজকে একটা 1.25 কোটি মানুষের একটা মহানগরী, মেট্রোপলিস, ওয়ান অফ দি মোস্ট thickly populated শহর। সিটি জি। অফ দ্য ওয়ার্ল্ড, আজকে ঢাকা। এই বিবর্তনটা দেখেছি। মানুষের এই যে একটু আগে বলছিলেন যে মৌলিক অনুভূতি, সেটা কিন্তু গ্রাম কি নগর এক সব জায়গায় এক। এমনকি মহাশূন্যে যদি কোনো কালে মানুষ কলোনি স্থাপন করে, বসতি স্থাপন করে, সেখানেও প্রেম থাকবে, প্রত্যাখ্যান থাকবে, বিরহ থাকবে, ঝগড়া থাকবে, সব কিছুই থাকবে, আকর্ষণ থাকবে, বিকর্ষণ থাকবে, সব কিছুই থাকবে। এই মৌলিক অনুভূতিটাকে ব্যবহার করেই লেখেন। আর যদি গল্প ধরা যাক, গল্প, কোটি কোটি গল্প লেখা হয়েছে। পৃথিবীর কত ভাষা, কত কাল থেকে কত লিখে গল্প আসছেন। লেখা হয়েছে। নতুন গল্প লেখার কোনো সম্ভাবনা নাই। সেখানে নতুন আঙ্গিকে, পুরোনো গল্পগুলি ফিরে ফিরে আসে। নিশ্চয়ই পুরনো অনুভূতিগুলো, পুরনো অভিজ্ঞতাগুলো ফিরে ফিরে আসে। নতুন আঙ্গিকে বলতে হয়। এই আঙ্গিকটা খুব জরুরি। আচ্ছা, এটা আমি যারা মানে উপস্থাপন ভঙ্গিটা, নতুন, শুধু ভঙ্গি নয়, এর করণ কৌশল, এর নির্মাণ কৌশল, দেখার কৌশল, দেখার হ্যাঁ জায়গা। হ্যাঁ, এগুলো মানে উপস্থাপনার কৌশল আছে। এবং লেখাটা বস্তুত পক্ষে একটা সিরিজ অফ সিগন্যালস, একটা সংকেত মালা। আমরা পাঠকের মনে, শ্রোতার মনে সংকেত পাঠাই, এবং সেই সংকেতের সাহায্যে শ্রোতা বা পাঠক নিজের মনে সেই জিনিসটাকে গ্রহণ করেন এবং ছবিটাকে গড়ে তোলেন। আমি যখন, ধরা যাক, এই পথের পাঁচালীতে বিভূতিভূষণ লিখেছেন সেই গ্রামের কথা, কেমন সেই গ্রামের কথা যে লিখেছেন, সেই ধানক্ষেত, সেই কাশবন, সেই দূরে রেল লাইন, যখন পড়া হয় আমরা কি সেই রেল লাইনটা দেখি যেটা আমার দেখা রেল লাইন দেখি, আমার দেখা, পাঠকের দেখা যেটা, সেইটাকে আমরা কল্পনা করি। আমার মনে পড়ে যে ছোটবেলায় যখন আমাদের নবীজির গল্প বাবা শোনাতেন, বললেন খেজুর গাছের কথা বলতেন, তা আমি আমার মামা বাড়ির খেজুর গাছটাকে কল্পনা করে উঠতাম যে একদিন তিনি খেজুর বাগানে গিয়েছেন। আমি কল্পনা করতাম ওই মানিকগঞ্জে আমার মামার বাড়িতে যে খেজুর বাগান দেখেছি। এইভাবে কিন্তু মানুষ নিজের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নেয় না, তার ভেতরে স্থাপন করে, মেলানো নয়, জিনিসটাকে স্থাপন করে, নিজেকে সেখানে নিয়ে যায়। আবার অনেক সময় স্থাপন না করেও মনে হয় যেন হ্যাঁ এরকম হতে পারত। যেমন রবীন্দ্রনাথের গানে আছে যে সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ছিল না। আমি জীবনে ঝুলনায় ঝুলিনি, ফুলো ডোরে বাঁধা ছিল না তো দূরে থাক। আর দুজনে মানে সেরকম কেউ কেউ মানে পাইনি যে যার সঙ্গে দোলনায় দুলেছি, কিন্তু জিনিসটা আমাকে স্পর্শ করে। মনে হয় যে হ্যাঁ একটা সুন্দর একটা পরিস্থিতি, সুন্দর একটি অভিজ্ঞতা, যেতে ইচ্ছে করে। যে সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ছিল না, আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা। তখন মনে হয় যত আমার প্রিয় ব্যক্তির হাসি দেখেছি, নারীর হাসি দেখেছি, আকাশে আকাশে যেন পূর্ণিমার আলোর ভেতরে তারই একটা তুলনা পাই। এই যে এগুলো কিন্তু প্রত্যক্ষ অভিজ্ঞতায় নেই, দেখিও নি, জানিও নি, কিন্তু বলার সঙ্গে সঙ্গে একটা ভাব আমার ভেতরে সঞ্চারিত হয়, নিজেকে সেখানে নিয়ে যাবার ইচ্ছা জাগে। এইটি হচ্ছে মানে একজন সাহিত্য পাঠকের মানে কাজটা। বলেছেন আপনার বিভিন্ন লেখাতে যে এক জীবনে মানুষ বহুবার জন্ম নেয়, বহুবার তার মৃত্যু হয়। এটা যে কোনো মানুষ একটু নিজের দিকে যদি স্থির হয়ে তাকায় তাহলে দেখবে যে তার অনেকগুলো পর্বে বিভক্ত তার জীবন। ছাত্র জীবন, প্রত্যেকের একটা ছাত্র জীবন আছে। এই ছাত্র জীবনের কথা বয়সী জীবনে এসে মনে হয় যেন অন্য কোনো বালকের কথা, অন্য কোনো বালিকার কথা, যখন স্কুলে যেত, যখন পড়াশোনা করত, যখন নিজেকে শিক্ষিত করে তুলছে। কিন্তু মনে হয়, আমার কাছে মনে হয় যে সেই জীবনটা একটা জায়গায় গিয়ে যেন শেষ হয়ে গিয়ে লোকটা জন্ম নিচ্ছে, মানুষটা জন্ম নিচ্ছে আবার। সেই জন্য আমি বলি যে এক জীবনের ভেতরে অনেক জীবন আমি ধারণ করেছি। আমার এক একটা
মুহূর্তের ভেতরেও জন্ম এবং মৃত্যু ঘটে। এটা এর চেয়ে আমি বিশদ করে ব্যাখ্যা করতে পারবো না। যেমন আমি একজন, মনে করুন একজন সরকারি কর্মকর্তা, তিনি দফতরে যেরকম, বাড়িতে কি সেরকম? না। তার বন্ধুদের আসরে কি সেরকম? বা তিনি যখন তার ক্লাবে যান, অফিসার্স ক্লাবে যান, তখন কি সেখানে সেরকম? পাল্টে যান। হ্যাঁ, পাল্টে যান না, অন্য মানুষ। হ্যাঁ। অন্য মানুষ। অনেক সময় হয় এরকম যে আমরা যাকে খুব ভালো মানুষ জানছি, আরেকজন হয়তো তাকে হিসেবে জানে যে দেখেননি। খারাপ মানুষ হিসেবে। সেটা হচ্ছে তার অভিজ্ঞতা থেকে, তার সঙ্গে যে সংস্পর্শ হয়েছিল। কাজে সেদিক থেকে একের ভেতরে কিন্তু অনেক মানুষ থাকে। আসলে পারসেপশন, কার কাছে আমি কিভাবে প্রতিভাত, কার কাছে কিভাবে আমি উপস্থিত। অনেক সময় যেমন আমি বলি, একজন কবি, তিনি কবিতা লিখছেন, যুদ্ধের কবিতা লিখছেন, প্রেমের কবিতা লিখছেন, সম্পূর্ণ কিন্তু দুটো ভিন্ন ব্যক্তিত্ব। যদি এক ব্যক্তিত্ব হয়, সেটা এইখানে যে তিনি যুদ্ধও যেমন একটি ভালোর জন্য করছেন, প্রেমও একটা ভালো কিছু জন্য তিনি করছেন। এইটাই হচ্ছে তার কমন ফ্যাক্টর, কিন্তু বাকিটা সম্পূর্ণ আলাদা। এইটাই আমাদের বুঝতে হবে। তো একের ভেতরে অনেক মানুষ, এবং একটা মানুষের অনেকবার মৃত্যু এবং জন্ম হয়, এবং এই মৃত্যুটা কিন্তু একেবারে চোখের পানি ফেলবার মতো মৃত্যু নয়, এর ওপরেই আরেকটা দাঁড়িয়ে থাকে, একটা জন্ম। আরেকটা জন্ম, ওইটার ভিত্তিতেই যেন হয়। এই জায়গা থেকে একটু বলি যে আপনার নিজের সঙ্গে নিজের এভাবে পরিচয় হয় যে যাকে আপনি হারিয়ে এসেছেন নিজের মধ্যে, তার সঙ্গে আমার দেখা হয় আপনার? দেখা নয়, আমি মাঝে মাঝে পেছন ফিরে যখন তাকাই নিজের, তখন অনেকগুলো জীবনের আমার ভেতরেই পার হয়ে যাবার আমি সংকেত পাই, এবং সেখানে যা দেখেছি, যে অভিজ্ঞতাগুলো আমাকে তৈরি করেছে, সেই অভিজ্ঞতাগুলোকে আমি কাজে লাগাবার চেষ্টা করি। একটা কথা বলি, সেটা হচ্ছে লেখকেরা কিন্তু খুব স্বার্থপর। তারা, আমি একটা ঘটনা বললে বোঝা যাবে। আমার বাবার মৃত্যু হয় আমার যখন 18 বছর বয়স, তখন আমি কেবল গল্প কবিতা লিখতে শুরু করেছি। বাবার মৃত্যু হয়, তিনি এই আমার জানুর উপরে মাথা রেখে শেষ নিঃশ্বাস অসুস্থ অবস্থায় ত্যাগ করেন। এবং যে মুহূর্তে উনি চোখটা বুঁজে এলো, ওর শেষ নিঃশ্বাসটি বেরিয়ে গেল, আমি ওর মাথাটি নামিয়ে রাখলাম এবং চাদর দিয়ে ঢেকে দিলাম। এবং এই যে কাজগুলো করছি, সদ্য মানে 1 সেকেন্ড আগে আমার পিতার মৃত্যু হয়েছে, আমি ভাবছি যে আচ্ছা, আমি যদি কখনো গল্প লিখি তাহলে এটা কীভাবে ব্যবহার করব, যেন নিজের ভেতরে উঠে আসবে। নিজের ভেতরেই নিজে বিযুক্ত হয়ে দাঁড়িয়ে নিজেকে দেখলাম যে কী করে সন্তান তার এই মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পিতা কি ধরনের, মানে সিকোয়েন্সটা আমি কিভাবে আনবো। হ্যাঁ। তো এই দিক থেকে স্বার্থপর তো বলতেই হয়। এবং যখন যে সম্পর্কের ভেতর দিয়েই যাই না কেন, মানে ভাই বোন, স্বামী স্ত্রী, নানা রকম সম্পর্কের ভেতরে তো মানুষ আবদ্ধ, আমরা প্রত্যেকেই আবদ্ধ। লেখক কিন্তু, বিশেষ করে গল্প উপন্যাসের লেখক, নাটকের লেখক, নিজেকে সবসময় বাইরেও নিয়ে যান এবং দেখেন, অবলোকন পর্যবেক্ষণ করেন, নিজেকেই পর্যবেক্ষণ করেন। তো এই রকম পর্যবেক্ষণটা কাজে দেয়। এবং লেখক, আমি বলেছি, খুব স্বার্থপর হয়। স্বার্থপর এই অর্থে যে লোকে ভাববে যে কেমন কথা, নিজেই মানে নিজেকে ব্যবহার করছে। এবং সেই জায়গায় আবার ওই জায়গাটায় যাই যে এই যে সৃজনশীল মানুষ, লেখক, কবি, উপন্যাসিক যেই হোক, বা যিনি ছবি আঁকছেন, তার যে এই যে একটা কিছু করার যে তাড়না, সেটা কি যে আমি হারিয়ে যাব না, তা নয়। এটা হচ্ছে, যেমন আমার কথা বলি, আমি মনে করি একটা সময়ের অনুরণন আমার ভেতরে আমি বোধ করি, এবং সেই অনুরণনটাকে আমি শব্দে ধরতে চাই, কখনো কবিতায়, কখনো গল্পে, কখনো নাটকে, প্রবন্ধে, উপন্যাসে, কি সংবাদপত্রের কলামে। এই যে ধরতে চাওয়াটা, এটা যে হারিয়ে যেতে চাই বা হারিয়ে যাচ্ছি সেই ভয় করছি তা নয়। আমাকে মনে রাখবে মানুষ আমার মৃত্যুর পরেও, সেই লোভে বা সেই ইচ্ছাতেও নয়। এটা হচ্ছে নিজেকে প্রকাশ করবার জন্য। আমি সবসময় বলি যে আমার ভেতরে যখন লেখার চাপ আসে, তখন আমি অসুস্থ হয়ে পড়ি, এবং এই অসুস্থতা থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে লিখে ফেলা। তারপরে হচ্ছে কে পড়লো না পড়লো সেটা অন্য ব্যাপার, নিজেকে মুক্তি দেওয়া। হ্যাঁ। এবং এখানে হারিয়ে যাওয়া বলে নয়,
তবে হ্যাঁ, শেষ পর্যন্ত একটা থাকেই তো। মাইকেল মধুসূদন বলেছিলেন না যে রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে। মানে দেশ জননীর কাছে তার এইটুকু মিনতি ছিল বিলেত যাত্রার আগে। মাইকেল মধুসূদন জাহাজে বসে লিখেছিলেন যে রেখো মা দাসের মনে, এই যে আমি দাস, তোমার সেবক, তোমার ভাষায় আমি লিখি, আমাকে একটু মনে রেখো। আর লেখকদের তো একটা ইচ্ছা থাকেই যে আমি চলে যাওয়ার পরেও আমার লেখা কিছু যদি হয়ে থাকে, অন্তত দু একটি পংক্তি, দু একটি স্তবক যেন থেকে যায়। আপনি তো মৃত্যুকে তো পরোয়া করেন না। আমি মৃত্যু ভয়ে কখনোই ভীত নই। যা আসবে সেখানে তো আমি ঠেকাতে পারবো না, আর ভয় করে লাভ আছে? তবে হ্যাঁ, আমি রাস্তায় ছিনতাইকারী চাকুকে ভয় করি, হ্যাঁ, কিংবা একটা হয়তো ডাকাত পড়বে বাড়িতে, সেটাই ভয় করি, আতঙ্কিত হন। আতঙ্কিত। কিন্তু মৃত্যু ভয় নয়, মৃত্যু অনিবার্য। মৃত্যু নিয়ে ভাবনার কিচ্ছু নেই। মৃত্যু ভাবনা বলে কোনো কিছু আমার মনে কখন। আপনি যেভাবে আপনার কবিতায়, গল্প, উপন্যাস এঁকেছেন, সেই বাংলাদেশ এখনকার বাংলাদেশ। এখনকার কেন, দেখো আমার ৮০ বছর আজকে পুরো হচ্ছে, ৮১তে পড়ছি। সেই কবে জন্ম নিয়েছিলাম তার পরপরই দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়। সে অভিজ্ঞতা, সে ছবিগুলো মনে আছে। তারপরে দেশ ভাগ হলো ৪৭-এ, ৫২তে ভাষার জন্য রক্ত ঝরলো, ৫৮তে আইয়ুব খাঁ সামরিক শাসন জারি করলো, ৬২তে জেগে উঠলো দেশ, ৬৬তে ৬ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, তারপরে গণহত্যা পাকিস্তান শুরু করে দিল আমাদের দেশে। ৫০০০ বছরের ইতিহাসে আমরাই, এই বাংলার মানুষেরা যুদ্ধ করে, প্রত্যক্ষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি, আর কেউ করেনি দক্ষিণ এশিয়ায়। হোয়াট এ ড্রামাটিক টাইম আই হ্যাভ পাস থ্রু। একটা ইতিহাসের নাটকের ভেতর দিয়ে আমার জীবনের শুরু, দ্বিতীয় মহাযুদ্ধ, এবং আজকে স্বাধীন সার্বভৌম বাঙালি রাষ্ট্র বাংলাদেশে। মানে আমি নাটক লিখি, কবিতা লিখি, গল্প লিখি, উপন্যাস লিখি, যার ভেতরেই যায় না কেন, এই অভিজ্ঞতার কিন্তু তরঙ্গের পর তরঙ্গ আছে আসে। কাজে এখনকার বাংলাদেশ সেটা হচ্ছে সাংবাদিকের বিষয় হতে পারে, এটা একটা হয়তো যারা টক শোতে বসে কথা বলছেন তাদের বিষয় হতে পারে, কিন্তু টু এ রাইটার, টু মি, টু এ পোয়েট, সবটা মিলিয়ে এই বাংলাদেশ। আমি অনবরত দেশের ভেতরে ভ্রমণ করি, অনবরত সাধারণ মানুষের সঙ্গে আমি কথা বলি, এবং তারা দেখে যে তারা স্থিরতা চায়, তারা শান্তি চায়, তারা শৃঙ্খলা চায়, তারা গণতান্ত্রিক পরিবেশ চায়। এবং এটা যারা বলে, ভুল বলে যে মুক্তিযুদ্ধের চেতনা বলে কিছু নেই বা ওটা মুছে গেছে, তা নয়। এখনো এই বাংলাদেশের প্রতিটি পরিবারে ৭১-এর স্মৃতি রয়েছে। সেই স্মৃতি যেমন গণহত্যার, সেই স্মৃতি তেমনি মুক্তিযুদ্ধের। এবং সেই সময় মানুষ চেয়েছিল মানুষের মতো বাঁচতে, এবং সেই মানুষের মতো আজও কিন্তু তারা বাঁচতে চায় এবং বাঁচবার পথ করে নিচ্ছে। আপনার যে মহাকাব্য, সেই জায়গাতে আমি বলি, সেই জায়গাতেই অশুভ শক্তি কেন রয়ে যায় বারবার? যুদ্ধ করে যে রাষ্ট্র করেছি, এ কতদিনের কথা? যদি ৪৭ থেকেও এ পর্যন্ত ধরি, কত ৬০-৭০ বছরের কথা, ৬৮ বছরের কথা। এটা ইতিহাসের দৃষ্টিতে পলক মাত্র, পলক মাত্র। কাজে এখনো সেই পুরনো জের রয়ে গেছে। এই পুরনো জের কাটবে, একটু সময় দিতে হবে। হ্যাঁ, অধৈর্য হওয়ার কিছু নেই। এবং বাঙালির এখন যেটা আমি সতর্ক করে দিই, বাঙালি একটু অসহিষ্ণু হয়ে পড়েছে। এই অসহিষ্ণুতা থেকে বেরিয়ে আসতে হবে, একটু সময় দিতে হবে, এবং যে যার পরিবার, বাড়ি, নিজের এলাকা, নিজের মানুষ থেকে কাজ শুরু করতে হবে। আমার সন্তানকে যদি বাঙালি হিসেবে, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত মানুষ হিসেবে যদি বড় করতে পারি, আমার সন্তানকে বাড়িতে, ভুলে যান বাইরের কথা, এবং তাকে যদি বলি যে যে ভাষায় আমি কথা বলছি, এই ভাষা আমার সন্তানের উচ্চাসার ভাষা, ইংরেজি নয়, অন্য কোনো ভাষা নয়, এই বাংলা ভাষাও তার উচ্চাসার ভাষা, পরিবার থেকে, এই মাটি তার উচ্চাসার মাটি, এই মাটিতেই হবে। আজকে দেখুন না, বাংলাদেশে যে যেখানে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছেন, সব কিন্তু এই দেশের। তারা বাইরের লেখাপড়া মানুষ নয়। বাইরের লেখাপড়া মানুষ আছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, এটা সেটায়, গবেষণায় তারা নাম করেছেন, সব কিছু করেছেন, তাদেরও প্রয়োজনীয়তা আছে। কিন্তু নেতৃত্ব দিচ্ছেন দেশের চিন্তার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে,
অর্থনীতির ক্ষেত্রে সব কিন্তু এই দেশে জন্ম নেওয়া, এই দেশে বড় হওয়া, এই দেশে পড়াশোনা করা মানুষ। তো আজকে যেটা আমি বাংলাদেশে লক্ষ্য করি, যার পরিসংখ্যান প্রশাসন দেবে না, প্রধানমন্ত্রী দেবেন না, দিতে পারবেন না, সেটা একজন কবি দিতে পারবে, সেটা হচ্ছে প্রাণের উচ্ছলতা আমি লক্ষ্য করছি। প্রবৃদ্ধি যদি বলেন, সেই প্রবৃদ্ধি আমি প্রাণ প্রাচুর্যের দিক থেকে দেখতে পাচ্ছি। এবং সেই জায়গায় কি আবার সেই জাগো বাহে কণ্ঠে সবাই সময় এসে না, এটা তো জেগে থাকতে হয়। মানে জাগো বাহে কণ্ঠে সবাই আমার নাটক নুরুল দিনের সারা জীবন থেকে নেওয়া, যেটা উচ্চারিত হলো, কিন্তু জেগে থাকতে হয়। এবং এই জেগে থাকাটা মানে যে শুধু আমি যুদ্ধের জন্য তৈরি হয়েছি তা নয়, নিজের ভেতরে নিজের জেগে থাকা, এই জাগরণটা যেন আমি নিজেকে আমার বাঙালি হিসেবে অনুভব করি, যেটা মুক্তিযুদ্ধের চেতনার 4টি স্তম্ভের একটি, আমাদের 72-এর সংবিধানের 4টি স্তম্ভের একটি, যে আমার জাতীয় পরিচয়, যেন এটা আমি আমার জাগ্রত থাকে, আমার এই পরিচয়টা আমার ভেতরে, আমি বাঙালি, আমার হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি, গণতন্ত্র, এটা যেন আমার ভেতরে থাকে, যেন জাগরুক থাকে। ধর্ম নিরপেক্ষতা যেন আমার ভেতরে জাগরুক থাকে, যেন ঘুমিয়ে না থাকে, যেন এটাকে আমি ভুলে না থাকি। সমাজতন্ত্র, যেটার কথা খুব কম উচ্চারিত হয়, 72-এর সংবিধানের একটি স্তম্ভ হচ্ছে সমাজতন্ত্র, সাম্য, মানুষে মানুষের সমান অধিকার এবং সম্পদের প্রতি সমান অধিকার, রাষ্ট্রের দায়িত্ব প্রতিটি নাগরিকের জীবনে। সেই জায়গা থেকে হবে আমরা বলতেই পারি যে আপনার জন্মদিন অন্তত আমরা এটা প্রত্যাশা করতে পারি যে প্রাণের উচ্ছ্বাসে প্রবৃদ্ধি ঘটুক, এবং ঘটছে। এবং আপনাকে আবার অভিবাদন, এবং আশা করি যে 118কে আপনি পেরিয়ে যান, সেই শুভকামনা থাকলো। আজকে শেষ করছি দর্শক, আজকের মতো এখানে শেষ করছি সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকবেন।